পত্র সম্পর্কে অবগত হয়েছেন। এবার আমরা যাব ইনামজারি আবেদন করতে। চলুন দেখা যাক, শুরু করা যাক। তো প্রথমে আমি আমার ব্রাউজারে যাব। ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম। আমি সবসময় এটা দিয়ে কাজ করি। তো অবশ্যই আমার সুবিধার্থে আমি এই যে আমার বুকমার্কের মধ্যে আমি ইনামজারি চালু করে রাখছি, মানে নিয়ে উঠে রাখছি আমার সুবিধার জন্য। আমি আপনাদের এখান থেকে দেখাবো না কীভাবে আপনারা প্রথম থেকে ঢুকতে পারবেন, ওই ব্রাউজারে যেতে পারবেন, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যাবেন হচ্ছে, লিখবেন ইমিউটেশন এই যে ইমিউটেশন লেখার পরে দেখেন কি লেখা আসছে, এই যে ইমিউটেশন অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনার এই যে দেখেন ইমিউটেশন অ্যাপ্লিকেশন নামজারি আবেদন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে এরকম একটা উইন্ডো আসবে। আসলে বর্তমানে আপডেট আসার ফলে আমাদের বর্তমানে আগে কোড ফি দেওয়া লাগে, কোড ফি 20 টাকা। আগে এই ব্যবস্থাটা ছিল না। তো কোড ফিটা আগে ছিল কি, যে আমরা আগে ইনামজারি আবেদন করার পরে একবার সর্বশেষ 70 টাকা ফি খাওয়াতে পারতাম। কিন্তু এখন ওয়েবসাইট বা সার্ভারের সিস্টেম, নতুন সিস্টেম চালু করেছে যে আপনাদের আগে 20 টাকা কোড ফি দিতে হবে। তো কোড ফি দেওয়ার পর অবশ্যই এখানে লেখা আছে দেখেন, এখন থেকে নামজারি আবেদন সাবমিট করার পূর্বেই ভূমি নামজারি আবেদন কোড ফি 20 টাকা অনলাইনে পরিশোধ করতে হবে। সফলভাবে পরিশোধ করার পর নামজারি সিস্টেম থেকে 7 দিন মেয়াদি একটি ভূমি নামজারি আবেদনের কোড ফি নম্বর প্রদান করা হবে। অর্থাৎ আপনি 20 টাকা কোড ফি দেওয়ার পর আপনাকে একটি ট্র্যাকিং নাম্বার দিবে। হ্যাঁ, ওই ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনি কী করতে পারবেন, যদি মনে করেন যে আপনার একটা ডেস্কটপ আছে, কিন্তু ডেস্কটপ কিন্তু ব্যাকআপ দেওয়ার মতো আপনার ঘরে ইউপিএসও নাই, কিংবা আপনার ল্যাপটপ ব্যাকআপ দেয় না, ব্যাটারি সমস্যা, তো ওই দিক থেকে আপনার সুবিধা হচ্ছে কি, এখানে আপনি আপনার ডাটাগুলো সব সংগ্রহ করার পর মানে আপনি দেখেছে একটা সময় কি আপনি এই যে টাকা খাওয়ানোর পর এই পরবর্তী ধাপ দিলাম, এভাবে 4টা ধাপে যেতে হয়। দেখেন ঘোষণা, তারপর হচ্ছে আপনার জমির তথ্য, তারপর দাতার তথ্য, তারপর পেমেন্ট। এখানে দেখেন আপনি পেমেন্ট দেওয়ার অপশনে চলার পর, মানে যাওয়ার পর যদি আপনি হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, তাহলে কিন্তু আপনার ডেস্কটপ অটোমেটিক অফ হয়ে যাবে। আর অফ হয়ে গেলে কিন্তু আপনার কাজ আর করতে পারছেন না। ওদের সবাই আপনার জন্য একটি বিকল্প রাস্তা কি, যদি আপনি কোড ফিটা আপনি খাতায় লিখে রাখেন, এই আপনার যে ট্র্যাকিং নাম্বারটা, ফলে আপনি এই যে দেখেন এখানে এই যে খসড়া আবেদন, এই খসড়া আবেদনতে গিয়ে আপনি এই যে ট্র্যাকিং নাম্বারটা দিলে, তারপর আপনি যে নাম্বার দিয়া মানে কোড ফিটা মানে টাকাটা কোড ফি দিয়ে মানে টাকাটা কাটানো হয়েছে, ওই নাম্বারটা এখানে দিলে খুঁজুন দিলে কি আপনার যে ডাটাটা আপনি সংরক্ষণ করে রাখছিলেন, ওই সংরক্ষিত ডাটাগুলো আপনার সামনে অটোমেটিক চলে আসবে। তো আমরা এখন কী করবো, নামজারি আবেদনে ক্লিক করব। তো আমি এখন কোড ফি দিচ্ছি, আপনারা দেখেন কীভাবে কোড ফি দেয়। আমি কোড ফিতে ক্লিক করলাম, দেখো তারপর আমার বিভাগ চট্টগ্রাম, জেলা ব্রাহ্মণবাড়িয়া, জেলা নবীনগর, নাম যেহেতু আমার আগে। আর আপনি কোড ফি খাওয়ানোর জন্য যে কোনো একটা এনআইডি কার্ড হলে যথেষ্ট, আপনার ভিন্ন ভিন্ন এনআইডি কার্ড কোনো দরকার নেই, একটা এনআইডি কার্ড হলে আপনার যথেষ্ট। হ্যাঁ, যেমন আমার এখানে এই এনআইডি কার্ডের তথ্য আমার খেয়াল আছে, দ্যাটস ওয়াই আমি এই এনআইডি কার্ডটাকে আমি এখন ইউজ করতেছি। তো এখানে আমি ঠিকানাটা দেব, অবশ্যই ইউনিকোড আনবেন, এই যে রাইট বাটনে ক্লিক করে ইউনিকোডে ক্লিক করবেন। তারপর হচ্ছে সাং দেওয়ার পর দেখেন আমি আমার এই যে মতি মিয়া, ওনার এনআইডি কার্ডের ঠিকানাটা কি আমার সামনে অটোমেটিক চলে আসছে। যেহেতু আমি আগে আমি ওনার এনআইডি কার্ড দিয়ে আরও কয়েকবার এই কোড ফিটা মানে কোড ফি খাওয়া মানে ইয়ে করছি আর কি, কাটছি, যার কারণে ওনার ঠিকানাটা আমার সামনে চলে আসছে। তো মোবাইল নাম্বার, আমার একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন, এই যে মোবাইল নাম্বার, অবশ্যই মোবাইল নাম্বারটা সবসময় কাজে লাগবে। আপনার আপডেট খবর মানে আবেদন করার সময় প্রায় 8 থেকে 10টা SMS আসে, ওই SMS-গুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার আবেদনটা বর্তমানে কী অবস্থায় আছে। তো ওই ক্ষেত্রে আপনার এই মোবাইল নাম্বারটা অবশ্যই গুরুত্বপূর্ণ।
অবদান রাখবেন। তারপর ওনার এনআইডি কার্ড নাম্বার, ওনার এনআইডি কার্ড আমার মনে আছে, এই যে উপরের টি ওনার এনআইডি কার্ড, ওনার জন্য তো একটু আমার খেয়াল আছে। তারপরে পরবর্তী এখন এই যে দেখেন কোড ফি নম্বর, ইচ্ছে করলে আপনি কোড ফি নম্বরটা লিখে রাখতে পারবেন যদি আপনার ডেস্কটপ কিংবা ল্যাপটপে কোনো মানে বিদ্যুৎ চলে যাওয়ার পর যদি কোনো ব্যাকআপ না দেয়। যেহেতু আমার ল্যাপটপ কোনো সমস্যা নেই, বিদ্যুৎ চলে গেলেও 3 থেকে 4 ঘন্টা চলে, দ্যাটস ওয়াই আমার এটা লিখে রাখতে হবে না। তো আর এখানে দেখেন দুইটা অপশন আছে, দেখেন দুইটা অপশন, একটা হচ্ছে আপনার মোবাইল ওয়ালেট আর একটা হচ্ছে ইন্টারনেট ব্যাঙ্কিং। আপনি যদি মোবাইল ওয়ালেটে ক্লিক করেন, দেখেন কি বলে, মোবাইল ওয়ালেটে ক্লিক করলে যদি আমি দেখাই তাহলে এটা 20 টাকার মাধ্যমে এই যে দেখেন আমার একটা এই ট্র্যাকিং নাম্বার প্রদান করা হয়েছে। এই ট্র্যাকিং নাম্বারের মাধ্যমে আমি যে কোনো সময় এই যে আমার মোবাইলে বসে SMS আসছে, আমি আবার পুনরায় এই চেকিং নাম্বার দিয়ে কী করতে পারবো, মানে 20 টাকা খাওয়াতে পারবো বা 20 টাকা তারা দিতে পারবো আর কি। তো আমার যেহেতু কোনো এটা হচ্ছে আপনার অফলাইন দেওয়ার সিস্টেম আর কি, এক কথা যেটা অফলাইনে দেওয়ার সিস্টেম, আপনি বিকাশে গিয়ে দিতে পারবেন। আর আমি সবসময় অবশ্যই ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়ে দিই। ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সুবিধাটা অবশ্যই এখানে নিজেই দেখবেন। এই যে আমি সবসময় বিকাশে লেনদেন করি, তো বিকাশে দিলাম। তারপর আমার মোবাইল নাম্বারটা এখন আমি দিচ্ছি, কনফার্ম। এখন একটি 6 ডিজিট যে ওটিপি আসবে, এখন আমার পিন দেব। একটা কথা ভাই বলে রাখি, আমি ফার্স্ট মানে ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছি, যদি আমার কথাবার্তায় বুঝতে সমস্যা হয় কিংবা আমার যদি বেশি কথা বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমি একটু উৎসাহিত হব এবং আমাকে একটু উৎসাহিত করবেন। কেউ আমাকে অপমানের দৃষ্টিতে দেখবেন না, কি বলবো, আমি একবারে নতুন, কেমন। তারপর এটা আমি কপি করব, তারপর আবেদন ফর্মে চলে যাব, এখানে আমি পেস্ট করব। তারপর আমার নাম্বার, যে নাম্বারটা দিয়ে আমি মানে কোড ফিটা জমা দিয়েছি, তারপর ভেরিফাই, দেখুন অটোমেটিক ভেরিফাই চলে আসে। এখানে দেখেন, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন অনেকগুলো অপশন আসছে আপনার সামনে, যে আপনি কীভাবে মানে আপনার নাম জারি আবেদনের কোড ফি পরিশোধিত আপনি নিচের তথ্যগুলো পূরণ করে অগ্রসর হতে পারবেন। এখানে দেখেন জমির মালিকানা সূত্রটা আপনার মানে আপনি কীভাবে ইনাম জারি আবেদনটা করতে যাচ্ছেন, আপনি কী সূত্রে, মানে আপনার কাগজপত্রগুলো যে দিবেন অফিসে জমা দিবেন, মানে কী সূত্রে আপনি মালিক হচ্ছেন সেগুলো দেখেন। এখানে ক্রয় মানে হচ্ছে আপনি মানে কারো কাছ থেকে জমি কিনেছেন, সাফকাওলা যেটাকে বলে সাফকাওলা দলিল, আপনি কারো কাছ থেকে জমি কিনেছেন এরকম বোঝালে ক্রয় সিলেক্ট করবেন। যদি ওয়ারিশ সম্পত্তি থাকে ওয়ারিশ দিবেন, যেহেতু আমার এখানে এখন যে আবেদনটা করব হ্যাঁ সেটা ওয়ারিশ হয়েছে। আচ্ছা আপনি বুঝেন, একটা করে সিলেক্ট করি। অর্থাৎ আপনি যদি কোনো সম্পত্তি কিনে থাকেন কারো কাছ থেকে সেটা হবে সাফকাওলা, এবং সাফকাওলা হলে আপনি ক্রয় সিলেক্ট করবেন। আবার যদি আপনার সাফকাওলা না হয় ওয়ারিশ হয়, যে আপনার পিতা বা মাতা মারা গেছে মানে তাদের সম্পত্তি যদি আপনার ভাই বোনেরা সবাই মিলে মানে খারিজ করবেন, তখন একটা ওয়ারিশ বানাবেন আপনার নিকটস্থ ইউনিয়ন অফিস কিংবা পৌরসভা অফিস কিংবা সিটি কর্পোরেশন থেকে একটি ওয়ারিশ সার্টিফিকেট এনে, তো সেই থেকে আপনার ওয়ারিশ সিলেক্ট করতে হবে। এবং আপনি যদি কারো কাছ থেকে মনে করেন, ধরেন আপনার ভাই আপনাকে একটি দলিল দিল, তখন হেবা যেটাকে বলে আপনার হেবা বিষয়ক ঘোষণাপত্র, যদি হেবা বিষয়ক ঘোষণাপত্র হয় তাহলে হেবা সিলেক্ট করবেন। তারপর ডিক্রিটা হচ্ছে আপনি ধরেন আপনার সম্পত্তির উপরে কোনো আপত্তি আছে, আপত্তি থাকার কারণে আপনি হাইকোর্ট কিংবা জজ কোর্ট থেকে আপনি আপনার সম্পত্তিটাকে কী করেছেন, রায় পাইছেন, এক কথা রায়, অথবা আপনার
দেখা গেল আপনার একটা বাচ্চা অনেক আছে না 18 বছরের নিচে যারা, তারা তো আর তাদের তো এনআইডি কার্ড হয় না, অথবা 7 বছরের নিচে তারা তো হচ্ছে নাবালক। হ্যাঁ, তো ওই নাবালক সম্পত্তিদের জন্য কি হয়, একটা কোর্ট পারমিশন আনতে হয়। সেক্ষেত্রে আপনার এই ডিগ্রিটা সিলেক্ট করতে হয়, অথবা ওই যে বললাম আপনার সম্পত্তি যদি কোনো আপত্তি থাকে, আপনি যদি হাইকোর্ট কিংবা জজ কোর্ট থেকে আপনি কোনো রায় আনেন, হ্যাঁ, সম্পত্তি মানে মামলা করার পর যখন আপনি একটি জমি পাবেন, তখন সেটা আপনার ডিক্রি হয়। এই ডিক্রিটা আপনার সিলেক্ট করতে হবে। নিলামটা আসলে কাজে আসেনি এখন পর্যন্ত, নিলামের কোনো কাগজপত্র পাইনি, নিলামটা দরকার পড়ে না। বন্দোবস্ত হচ্ছে ধরুন সরকার বর্তমানে যেখানে আপনার আশ্রয়ণ প্রকল্প একটা ব্যবস্থা, যেটা সরকারের একটা উদ্যোগ। তো যারা মানে সরকারি সম্পত্তি বা খাস সম্পত্তি খারিজ করে বা ইনাম জারি করতে চায়, তখন সেটাকে বন্দোবস্ত হিসেবে উল্লেখ করা হয়। অর্থাৎ খাস জমি যখন আপনি সরকারি সম্পত্তি যখন আপনি খারিজ করতে যাবেন, তখন সেটা বন্দোবস্ত হিসেবে আপনি সিলেক্ট করতে হবে। অধিগ্রহণও হচ্ছে আপনার সরকার, এটা সরকারি সম্পত্তি, যেটা আপনার ওই যে রুট করতে গেলে কিংবা ব্রিজ করতে গেলে আপনার সম্পত্তি যখন চলে যাবে, তখন সেটা সরকারের পক্ষে চলে যায়। আসলে এটা সাধারণ পাবলিকের কোনো কাজ না। আর অন্যান্য হচ্ছে ধরুন এই যে রেকর্ডীয় মালিক, তারপর হচ্ছে আপনার বন্টননামা দলিল বা বাটোয়ারা দলিল। বন্টননামা দলিলের আরেকটি নাম হচ্ছে বাটোয়ারা দলিল। আপনি যদি বন্টননামা দলিল দিয়ে খারিজ করতে চান, তাহলে এখানে অন্যান্য সিলেক্ট করে তারপর আপনার লিখতে হবে যে বন্টননামা। হ্যাঁ, আবার আপনি যদি রেকর্ডীয় মূল্য হয়, তাহলে এখানে লিখতে হবে আপনার রেকর্ডীয় মূল্য। হ্যাঁ, রেকর্ডীয় মূল্য লিখতে হবে। এবার রেকর্ডীয় মূল্য বলতে বোঝায় হচ্ছে আপনার সম্পত্তি। ধরুন আপনার নাম রহিম মিয়া, আপনার একটি বিএস আছে রহিম মিয়া, তো রহিম মিয়ার নামে অনেকগুলো দাগ, হ্যাঁ, অনেকগুলো, ধরুন 5টা দাগ আপনার বিএস এর মধ্যে আছে। তো 5টি দাগ থেকে আপনি 3টি দাগের সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। এখন আপনার নিকটস্থ ইউনিয়ন ভূমি অফিসে গিয়েছেন খাজনা দেওয়ার জন্য, তখন তহসিলদার বা কাছারি অফিসের যে নায়েব সাহেব, তিনি আপনাকে বলতে পারে যে আপনার খাজনা দিতে হলে সবগুলো খাজনা আপনার দিতে হবে। তখন আপনার দেখা গেলো আপনার সবগুলো খাজনা দিতে গেলে আপনার উপর চাপ সৃষ্টি হয়, অথবা দেখা গেলো আপনার যাদের কাছে আপনি সম্পত্তি বিক্রি করেছেন, তারা যদি খারিজ না করে থাকে বা ইনাম জারি না করে থাকে, তাহলে কিন্তু পুরো সম্পত্তির খাজনা আপনাকে দিতে হবে। তো তখন নায়েব সাহেব বা কিংবা ইউনিয়ন ভূমি যে অফিসার, তিনি আপনি বলবেন যে আপনার জায়গাটা তাহলে আপনি আলাদা করে ফেলেন, তাহলে আপনি আবার আপনার সম্পত্তিটা আপনি খাজনা দিতে পারবেন, তখন ওইগুলো বাতিল হয়ে যাবে। তারপর আপনি আপনার সম্পত্তিটা